আসসালামু আলাইকুম, আমি সাবিহা আক্তার eduLiteracy থেকে আরো একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আমরা আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, এখানে খাতা যারা দেখছেন তারা হয়তো বা ভাববেন WCM and FSA, এটা আবার কি? এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। নামটা যেহেতু অনেক বড় ছিল তাই শর্ট ফর্ম। তো আজকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এবং যদি কেউ কোশ্চেন করে থাকেন যে তাহলে ফার্স্ট চ্যাপ্টার কোথায় যাবে, ফার্স্ট চ্যাপ্টার অলরেডি আমার করে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলটার যে হোম আছে, হোম পেজ, সেখানে যাবেন, গিয়ে প্লে লিস্টে যাবেন, তারপরে দেখতে পারবেন সেখানে ওয়ার্কিং ক্যাপিটালের একটা আলাদা প্লে লিস্ট আছে। সেখানে ঢুকে আপনাদের যে সাবজেক্টের প্রয়োজন এরকম করে দেখে নিতে পারেন। শুধু এইটাই না, অন্য আরো সাবজেক্টের ভিডিও দেওয়া আছে। আমার নিজেরও মনে নাই কোনটা কোনটা আছে, কোনটা কোনটা নাই। সো আপনাদের যার যেটা প্রয়োজন হয় আপনারা ওইখানে প্লে লিস্টে গিয়ে প্লে লিস্ট থেকে যে সাবজেক্ট বা যে ভিডিওটার দরকার সেটা দেখে নেবেন। যদি থেকে থাকে দেখতে পারেন, আর যদি না থেকে থাকে তাহলে আর কিছু বলার নেই। যাই হোক, আজকে আমরা যে চ্যাপ্টারটি আলোচনা করব এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের সেকেন্ড চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটির নাম হচ্ছে ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটি। তার মানে নগদের ব্যবস্থাপনা এবং বাজার সিকিউরিটি। এটা হচ্ছে যদি বাংলা নামটা বলতে চাই তাহলে এটার আরো একটা সুন্দর নাম আছে, কিন্তু আমি ভুলে গেছি। যাই হোক, তো এই চ্যাপ্টারে প্রথমে আমাদের যে টপিকগুলো জানতে হবে আমি জাস্ট শর্ট করে আলোচনা করব। তবে হ্যাঁ, অবশ্যই আমরা যারা থিওরির উপর নির্ভরশীল করি বা আমরা যারা ম্যাথের চেয়ে থিওরিটা ভালো পারি, তারা যদি চান যে এখান থেকে ম্যাথের পাশাপাশি যদি দুই একটা থিওরি আসে সেগুলো আমি দিতে চাই, তাহলে যে টপিকগুলো আমি বলছি এই টপিকগুলো একটু বুঝে বা জেনে নিতে পারেন। হ্যাঁ, তো নগদ অর্থ কি এটা আমরা সবাই জানি। আমরা যারা কমার্সের আছি, নগদ অর্থটা কি সেটা আমরা সবাই জানি। নগদ অর্থ মানে কি, আমাদের হাতে যতটুকু টাকা থাকে বা যতটুকু টাকা মানে এরকম পরিমাণ একটা টাকা যেটা আমরা যখন প্রয়োজন বা যেখানে প্রয়োজন আমরা যেন ভাঙতে পারি, এটা কি বলে কি, নগদ অর্থ। ওকে, তারপরে আসি পরিচালন চক্র। পরিচালন চক্রটা কি? পরিচালন বলতে আমরা বুঝতে পারতেছি, অবশ্যই অনেকে বুঝে গেছি যে আমরা যে কোনো একটা কাজ করার সময় যখন আমরা কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে করে আসলাম, এটাকে আমরা পরিচালন চক্র বলি। যেরকম আমি ব্যবসা করব, তো ব্যবসার কাজটা শুরু করার জন্য প্রথমেই আমাকে একটা টাকা গুছাতে হবে, তারপর আমার একটা প্রতিষ্ঠান নিতে হবে, তারপর সেখানে পণ্য কিনতে হবে, পণ্যটা কিনে সেটা বিক্রি করতে হবে। ঠিক আছে, এই যে আমার একটা ধাপ চলছে, এটাকে আমরা বলি কি, পরিচালন চক্র। মেন বই এটা থিওরি আছে, আপনারা চাইলে টপিকটা একটু ভালো করে একবার রিডিং এর মতো পড়ে নেবেন, দেখবেন কি সুন্দর বুঝে গেছেন। তারপর নগদ আবর্তনকাল, মানে আমি যতটুকু টাকা বিনিয়োগ করলাম সেই টাকাটা কখন আমাদের কতটুকু সময়ের মধ্যে আমাদের হাতে আবার রিটার্ন আসলো। ঠিক আছে, সেটাকেই বলে নগদ আবর্তনকাল। তার মানে নগদটা চলে যায়, নগদটা আমরা যখনই কোনো খরচ করি নগদটা চলে যায়, চলে গিয়ে সেটা আবার আর এক দিক দিয়ে আমাদের কাছে চলে আসে। ঠিক আছে, আমাদের সবাই যে আমরা শুধু ব্যয় করি তা কিন্তু না, আমাদের অবশ্যই একটা আয়েরও সোর্স রাখতে হয়। তার মানে আমরা একদিকে ভাঙবো এবং আর একদিকে আনবো। ঠিক আছে, এইটা হচ্ছে কথা নগদ আবর্তনকাল, সহজে যদি বুঝাতে চাই। ঠিক আছে, তার মানে এক হাতে দেনা এক হাতে লেনা। ঠিক আছে, যাই হোক, তারপরে চলে যাচ্ছে 4 ফ্লোট। তো ফ্লোট জিনিসটা কি সেটা যদি আমি বুঝাতে চাই তাহলে আমি বলতে পারি দেনাদার। দেনাদার কাকে বলি? আমি যার কাছে মাল বিক্রি করলাম, ধরেন আমার একটা পণ্য বিক্রি করলাম কারো কাছে এবং সে আমাকে টাকা দিবে, রাইট? তো এটা হচ্ছে আমার জন্য দেনাদার, তিনি আমার জন্য দেনাদার, আমাকে দিবে। তাহলে এই যে দেনাদারটা পেলাম, এই দেনাদার আমাকে যখন একটা চেক দেয় এবং সেই চেকটা আমি ব্যাংকে জমা দিব, তারপর ব্যাংক সেটা কি করবে, ওই চেকটা দেখে যে ওই চেকটা আদৌ ঠিক কিনা বা ওই চেকের মেয়াদটা আছে কিনা বা ওই চেকের টাকাটা তারা আনতে পারবে কিনা, এগুলো দেখে তারা চেকটাকে রাখবে। রেখে কি করবে, এই চেকটা যে ব্যাংকের থেকে কাটা হলো সেই ব্যাংকে থেকে আমার যে অ্যাকাউন্ট বা আমার যে ব্যাংক, তারা কি করবে, ওই ব্যাংকের থেকে এই ব্যাংকে টাকাটাকে ট্রান্সফার হবে। তারপর আমি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি সেই ব্যাংক আমাকে কি করবে, আমার অ্যাকাউন্টে ওই টাকাটা পাঠাবে। তার মানে দেনাদার থেকে প্রাপ্ত চেকটা, এই যে কাজগুলো করলাম, এই কাজগুলো করে সেই টাকাটা যতক্ষণ মানে আমার যতটুকু সময়ের মধ্যে আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে বা আমার হাতে আসছে, এই যে কাজটা, এই কাজটা মানে এই সময়টাকে আমরা বলতে পারি ফ্লোট।
কথাটাকে আমি বুঝাতে পারলাম? এটা ছিল আমার ভাষায়। এবার যদি বইয়ের ভাষায় বোঝাতে চাই তাহলে আমরা বলতে পারি এভাবে, দেনাদার কর্তৃক বা দেনাদার দ্বারা প্রদত্ত চেক বিভিন্ন পর্যায় অতিক্রম করে নগদ টাকায় রূপান্তর হতে যে সময় লাগে তাকে ফ্লোট বলে। তো বই থেকে টপিকটা ভালো করে পড়ে নেবেন, বুঝে যাবেন। তারপর কাম্য নগদ উদ্বৃত্ত অথবা অপটিমাম ক্যাশ ব্যালেন্স, এই জিনিসটা কি? কাম্য নগদ অর্থ মানে কাম্য নগদ, এটা যদি বুঝতে চাই তাহলে সহজে আমি বলবো, এভাবে বুঝবো যে আমাদের হাতে অতিরিক্ত টাকা থাকাও যেরকম ঠিক নয়, মানে নগদ টাকা, অলস টাকা বেশি থাকাও ভালো নয়, আবার একদম কম থাকাও ভালো নয়। দুইটাই আমাদের ব্যবসার জন্য, আমাদের বিজনেসের জন্য ক্ষতিকর। কেন? কারণ আমাদের হাতে ধরেন আমাদের যতটুকু, আমাদের 1 লাখ টাকা থাকলেই আমাদের সম্পূর্ণ খরচগুলো আমরা সুন্দর মতো করতে পারি। তো আমাদের কাছে 2 লক্ষ টাকা আছে, আমরা 2 লক্ষ টাকা কি অলসভাবে ফেলে রাখলাম, হ্যাঁ, শুধু ব্যবসার কাজই করে যাচ্ছি, বিজনেসেরটাই দেখে যাচ্ছি। অন্য কোনো ওয়েতে আমরা চেষ্টা করছি না যে আমাদের অন্য কোনো ওয়েতে আমরা কিছু টাকা বিনিয়োগ করে রাখতে পারি কিনা। যেরকম এখন আমাদের অনেক মানে এরকম অনেক সুবিধা আছে যে আমরা কিছু টাকা এককালীন ভাবে রেখে দিলে সেখান থেকে কিন্তু আমরা প্রতি মাসে মাসে একটা করে ইনকাম পাই, রাইট? সো এভাবেও আমরা চাইলে বিনিয়োগ করতে পারি। তো আমরা কি করি? আমরা সেটা করি না, আমরা পুরো টাকাটাকে অলসভাবে ফেলে রাখি। এরপরে একটা সময় গিয়ে যদি কখনো আমাদের বিজনেস একটু খারাপ হয়ে যায় বা আমাদের বিজনেসে একটু লস হয়ে যায়, তখন গিয়ে আমরা হতাশায় পড়ে যাই যে এখন আমি কি করব। তো এই সময়টা আমরা যদি ওই নগদ অর্থটাকে অলসভাবে ফেলে না রাখতাম, যতটুকু আমাদের জন্য প্রয়োজন জাস্ট ততটুকুই হাতে রেখে বাকিটা যদি বিনিয়োগ করে রাখতাম, তাহলে কিন্তু আমাদের ওইখান থেকে একটা ইনকাম আসতো। তো আমাদের বিজনেসে যখন লস হচ্ছে বা দেখতে যাচ্ছি যে একটু ক্ষতির দিকে যাচ্ছি আমরা, তখন কিন্তু আমাদের বাড়তি যে খরচগুলো হবে সেগুলো আমরা ওই বাড়তি আয়টা থেকে করতে পারি। এতে আমাদের কি হয়? আমাদের বিজনেসে বেশি একটা লাভ না হলেও অনেকটা ক্ষতি পূরণ করা হয়ে যায়। হ্যাঁ, তো এইভাবে করে আমরা নিজেদের বিজনেসটাকে বাঁচাতে পারি। সে জায়গায় আমরা অলসভাবে ফেলে রাখি, তো এটা ঠিক নয়। ঠিক আছে, তার মানে একদম কম হয়ে যায় যদি, তাহলেও আমাদের যেখানে প্রয়োজন আমরা সেখানে বিনিয়োগ করতে পারছি না, যেখানে আমাদের ব্যয় করার প্রয়োজন সেই ব্যয়টা আমরা করতে পারবো না। এই কারণে দেখতে হবে যে নগদ অর্থের পরিমাণটা এমন ভাবে রাখতে হবে যেটা আমাদের জন্য একদম কাম্য, একদম ঠিক, না বেশি না কম। ঠিক আছে, এইভাবে। তো এইটাকেই বলে কাম্য নগদ উদ্বৃত্ত বা অপটিমাম ক্যাশ ব্যালেন্স। তো আপনারা বই থেকে এই টপিকগুলো একটু ভালো করে পড়ে নেবেন। এখানে আরো কয়েকটা টপিক আছে যেগুলো অলরেডি আমাদের আগে পড়া হয়ে গেছে, এই কারণে আমি তেমন একটা আর ওগুলো আনিনি। যে টপিকগুলো আমার মনে হলো যে একটু বেশি প্রয়োজনীয় সেগুলোই আমি দিলাম। তারপরে এখানে আরো আছে যেরকম মুদ্রা বাজার, হ্যাঁ, তো এই মুদ্রা বাজার বা অর্থ বাজার এই টপিকটা একটু পড়তে পারেন। তারপরে কেন্দ্রীয় ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের কেন্দ্রীভূত ব্যাংক, ঠিক আছে, মানে কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে যেসব ব্যাংকগুলো আছে সেগুলো। তারপর আছে লক বক্স, ইয়েস, লক বক্স। তো এই টপিকগুলো একটু মানে পুরো অধ্যায়ের টপিকগুলোই একটু জাস্ট পড়ে যাবেন যাতে আসলে লিখতে পারেন। আর এই টপিকগুলো একটু ভালো করে পড়বেন, এগুলো আমাদের অঙ্কের প্রয়োজনও লাগবে এবং আদারওয়াইজ আমাদের কোশ্চেনের জন্যও লাগবে। তবে যেহেতু ম্যাথ সাবজেক্ট, এখানে তেমন একটা থিওরি আমরা পাবো না, হ্যাঁ, এটা আমি আগেই বলে দিলাম। তারপরও পড়ে যেতে পারেন, তবে হ্যাঁ সব থেকে ভালো হবে, আমি এগুলো দিলাম দেখে যে এগুলোই পড়বেন সেটা না, সব থেকে ভালো হবে হচ্ছে যদি আমরা আমাদের বোর্ড কোশ্চেনগুলো, মেন বই দেখবেন বোর্ড কোশ্চেনগুলো মার্ক করা থাকে, তো সেই বোর্ড কোশ্চেনগুলো যদি দেখে আমরা পড়ে নিই, এটা সব থেকে বেশি বেটার হবে। তো আমি আগে সবগুলো বোর্ড কোশ্চেন বলে নিচ্ছি। হ্যাঁ, নগদ ধারণ করার কারণ কি অথবা নগদ সংরক্ষণের কারণগুলো বর্ণনা করো। একটা, নগদ প্রবাহ বিবরণী ও আয় বিবরণীর মধ্যে পার্থক্য তৈরি করো, মানে পার্থক্য দেখাও। 2টা। এরপরে ছিল আমাদের আরো একটা বোর্ড কোশ্চেন আছে, সেটা হচ্ছে বিক্রয়যোগ্য সিকিউরিটি কি। 3টা। এরপর হচ্ছে নগদ ব্যবস্থাপনা চক্র বলতে কি বুঝি, ওকে, এবং আরেকটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী কি। 5টা কোশ্চেন আমি বললাম। 5টা কোশ্চেনের মধ্যে 2023-এ যারা আছি তাদের জন্য, মানে 2023-এ আমরা যারা 4th ইয়ার থেকে এই ওয়ার্কিং ক্যাপিটালের উপরে যারা 2023 সালে পরীক্ষা দিব,
তাদের উদ্দেশ্যে বলবো যে তারা নগদ প্রবাহ বিবরণী কি এবং নগদ ব্যবস্থাপনা চক্র বলতে কি বুঝি, হ্যাঁ, নগদ প্রবাহ বিবরণী কি এবং নগদ ব্যবস্থাপনা চক্র বলতে কি বুঝায়, অবশ্যই সবগুলো কোশ্চেন পড়বেন। পড়ার পর এই দুটো কোশ্চেন একটু ভালো করে পড়তে পারেন। আশা করি 2023-এ যারা আছি, মানে যারা পরীক্ষা দিব তাদের জন্য ভালো হবে। ওকে, এবং বাদবাকি কোশ্চেনগুলো আমি বললাম, প্রত্যেকটা বোর্ড কোশ্চেন আমি উল্লেখ করে দিলাম, এবং যারা যেখানে আছেন বা যে বাড়ি পরীক্ষা দেন না কেন এই 5টা বোর্ড কোশ্চেন পড়ে নেবেন। ইনশাল্লাহ এই চ্যাপ্টারের মধ্যে থেকে যদি কোনো থিওরি আসে কমন পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট আমি রুলস নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যেহেতু সামনে পরীক্ষা চলে এসেছে, অবশ্যই 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 ভালো করে পড়াশোনা করেন, ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করেন, বারবার করেন। আর যারা আমাকে অভিশাপ দিচ্ছেন যে আপু আপনি কেন সবগুলো ভিডিও দিচ্ছেন না, কেন আপনি ম্যাথ দিচ্ছেন না, কেন আপনি এই সাবজেক্টের ম্যাথটা এখনো দেননি, এই চ্যাপ্টার করাননি, তাদের উদ্দেশ্যে বলবো আমি চেষ্টা করছি। ওকে, ঠিক আছে, সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।